বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান মব পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ ও মৌলিক বিষয়ে কার্যকর সংস্কার জরুরি। ফ্যাসিবাদী আমলের মতো আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। রংপুর জেলা স্কুল মাঠে ১.৫ যুগ পর আয়োজিত বিভাগীয় জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট কেন্দ্র দখল ও কালো টাকার খেলা আর চলবে না। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে লাখো মানুষ অংশ নেয় এই জনসভায়। রাষ্ট্র তার পেটের আগুন নেভানোর চেষ্টা করবে। যে রাষ্ট্র তার নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না। নির্বাচন দিলে বিএনপির জনপ্রিয়তা প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আফজাল হোসেনের রিপোর্ট। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্র করা হোক, নির্বাচন হলেই প্রমাণিত হবে এর জনপ্রিয়তা। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই, হ্যাঁ, সাধারণ মানুষ যাকেই ভোট দেবে তারাই নির্বাচিত হবে, কিন্তু আপনার ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা আপনারা তখনই দেখতে পাবেন। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন রুহুল কবির রিজভী। আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দিইনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন, প্রশাসনের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24 অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, ভুল রাজনীতি করার কারণে আওয়ামী লীগও একদিন মুসলিম লীগের মতো হারিয়ে যাবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ভারতের দাবিদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থীরাই দেশ চালাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে জুলাই পদযাত্রার ৪র্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে নির্বিচারে বাঙালিদের গুলি করে হত্যা করে। সীমান্তে হত্যা ও পুশ ইন অবিলম্বে বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশ। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত। টাইম ফ্রেম বেঁধে যেভাবে নির্বাচনের জন্য আমরা দাবি করছি, ঠিক একইভাবে আমরা সংস্কারটা চাচ্ছি, একইভাবে আমরা বিচারটা চাচ্ছি। অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন থেকে প্রতারণার রাজ্য সাজিয়ে সেই রাজ্যের রানী হয়ে অপকর্ম করে বেড়াচ্ছে নারায়ণগঞ্জ বন্দর এলাকার বিলকিস জাহান নামের এক বহুরূপী প্রতারক। এমন কোনো অপকর্ম নেই যে করছে না এই লেডি মাফিয়া। আর এজন্য বিভিন্ন সময়ে অপকর্মের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পাকড়াও হওয়াদের নিয়ে সে গড়ে তুলেছে একটি বাহিনীও। মাই টিভির নাম নিয়ে প্রতারণার অভিযোগে কয়েক মাস আগে আটক হয়ে জেল খাটার পরে জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়েছে একই অপরাধে মহাপ্রতারক বিলকিস জাহান এবং তার সহযোগীদের কথা জানাচ্ছে মাহবুব সৈকত। এই মহিলার নাম বিলকিস জাহান, একজন প্রতারক, 100% প্রতারক। বিভিন্নভাবে তারা দালালি করে। বেহায়াপন একটা মহিলা, সুন্দর গেটআপ লইয়া থাকে, মামলা টামলা দিয়ে মানুষের বুদ্ধি হরানি করে।
গ্রুপ অব কোম্পানির অধিকর্তা সেজে ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বলে অর্থ আত্মসাৎ, চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা, আবার কখনো বিদেশ পাঠানোর নামে অর্থ নিয়ে লাপাত্তা। এসবই করছেন একজন নারী প্রতারক। নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা এই প্রতারকের নাম বিলকিস জাহান ওরফে বিউটি, যাকে এলাকার মানুষ চেনে লেডি মাফিয়া বিউটি নামে। অপকর্মের খাতিয়ান রয়েছে আরও। একটি গুন্ডা বাহিনী রয়েছে বিলকিস জাহানের, যাদের মাধ্যমে রাতারাতি অন্যের জমি দখলেরও রয়েছে বিস্তর অভিযোগ। আর এসব বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ছেলেকে বানিয়েছে সেই বাহিনীর অন্যতম প্রধান। ওর ছেলে হচ্ছে বাপ্পি, নাম হচ্ছে বাপ্পি। ওর নেশাগ্রস্ত প্লাস ইয়াবাটিয়া সব বেচাকিনি করে। প্রতিবাদকারীদের দমনের অন্যতম অস্ত্র হচ্ছে মামলা বাণিজ্য। অপকর্মের মাধ্যমে অর্জিত অর্থ খরচ করে মামলা সাজিয়ে হয়রানি করে এই চক্র। বিলকিস জাহান যে মাইটিভির চেয়ারম্যান দাবি করে, এই যে তার ঘর, সেই ঘরটাতেই থাকতো। প্রতারক না হলে কি কারণ আমাকে মিথ্যা মামলা দেয়? আমার শিশু বাচ্চা এরাও কিন্তু সার করে নাই। প্রতারণার আর এক কৌশল হচ্ছে এই বিলকিস বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কার্ড বানিয়ে নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায় এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। এমনকি বিলকিস জাহান নিজেকে দেশের অন্যতম স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির কর্ণধার বা মালিক সাজিয়ে নিজে এবং সহযোগীদের মাধ্যমে করে যাচ্ছে প্রতারণা। বিভিন্নভাবে তারা দালালি করে এবং মানুষকে হয়রানিমূলক কাজ করে, মামলা দেওয়ার চেষ্টা করে। অনুসন্ধানে এসব প্রতারণার সত্যতা মেলায় ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির পক্ষ থেকে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয়ে কারাভোগ করেন এই প্রতারক রমণী। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও শুরু করছে সেই প্রতারণা বাণিজ্য, এবার আরও বড় পরিসরে। ভুয়া ঠিকানা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাই টিভির নামে সারা দেশে লোক নিয়োগের। আর না জেনে শুনেই তাদের এই ফাঁদে পাও দিচ্ছেন কেউ কেউ। সেই ভুক্তভোগীদের অভিযোগ এসেছে হাতিরঝিল মাই টিভির প্রধান কার্যালয়ে, যার প্রেক্ষিতে ইতিমধ্যেই আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে মাই টিভির পক্ষ থেকে। প্রতারণা আসলে একটা অনেক পুরনো একটা কৌশল অপরাধীদের। তারা বিভিন্ন নামে বিভিন্নভাবে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিভিন্ন অর্থ করিয়ে হাতিয়ে নিচ্ছে। চোখ কান খোলা রেখে চলবেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। অনুসন্ধান চলছে, সহসাই এই প্রতারক চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং দুষ্কৃতকারীদের মুখোশও উন্মোচন করা হবে। প্রতারণার বিষয়টি এই এত ব্যাপকভাবে আমাদের সমাজে বিস্তৃতি ঘটেছে যে যা আসলেই উদ্বেগজনক। প্রতারকদের কোনো কথায় বা কৌশলে বিভ্রান্ত হবেন না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজির কেজি এখন 60 থেকে 80 টাকার উপরে। বেড়েছে মাছ এবং মুরগির দামও। নিত্যপণ্যে এমন দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে এরকম চিত্র দেখা গেছে। লিয়াস মাতবরের রিপোর্ট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। কর্মজীবী মানুষেরা তাদের পুরো সপ্তাহের বাজার করে থাকেন এই দিনে। তাই অন্য দিনের তুলনায় এই দিনে স্বাভাবিকভাবে বাজারে ভিড় একটু বেশি দেখা যায়। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে ঘুরে দেখা যায় গত 2 সপ্তাহের তুলনায় সব ধরনের সবজি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বেশিরভাগ সবজি কেজি 60 থেকে 80 টাকার উপরে। গত সপ্তাহে ইন্ডিয়ান টমেটো ছিল না, এই সপ্তাহে আমরা ইন্ডিয়ান টমেটো পাইছি, দাম একটু বাড়তি, 140-150 টাকা বেচতেছি। আর মরিচ আছে কারণ বাজারে বর্তমানে 120 টাকা পাইকারি বেচতেছেন। অন্যান্য দিন থেকে আজকে কাঁচা মালের দামও বেশি, মাছের দামও বেশি। এদিকে মুদি পণ্য আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, তবে গুঁড়ো দুধের দাম বেড়েছে কিছুটা। কোনো মালের দাম বাড়তি নাই, স্থিতিলেই আছে, শুধু মিল্ক পাউডারের দামটা একটু বেশি। চালের দামটা বাড়তি, ওই বাড়তি অবস্থাতেই আছে, কমে নাই এখনো। বাজারে মাছের দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, কাতলা 400 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 2200 টাকা, আর 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা। দেখা গেছে অন্য দিনের সাথে শুক্রবার দিন কেজিতে 20-50 টাকা এমনি বেশি থাকে। ইলিশ মাছের রেটটা একটু বাড়ছে, মাছের সংখ্যা কম। কিছু মাছের দাম বেশি দেখতেছি, কিছু মাছের দাম কম দেখতেছি। লাল ডিম ডজন বিক্রি হচ্ছে 120 টাকা,
তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার মুরগি বেচতেছি 160 থেকে 70 টাকা, আর লাল লেয়ারটা বেচতেছি আপনার 300-320 টাকা এরকম। কক মুরগি গত সপ্তাহ দিল 300-290, এই সপ্তাহ ওখানে আসছে 320 টাকা। অন্যদিকে গরু এবং খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। এবারে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে ছাত্র জনতা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। শুক্রবার জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন। নির্বাচনী সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও জানান এই নেতা। শিমুল খানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, রাজনৈতিক দলগুলো যদি মনে করে তারাই কেবল নীতি নির্ধারক তাহলে তারা ভুল করছে। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কালসাপ। তারা যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছবল সৃষ্টি করেছে। তাই আপনাদেরকে বলবো, যারা আওয়ামীপনা আছে মুজিববাদ যাদের রক্তে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না, তাদেরকে আপনারা ধারণ করবেন না। আর আপনি বলেছেন নির্বাচনের কথা, নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। কবর জিয়ারত শেষে মোহাম্মদপুরে আল্লাহ করিম মসজিদের সামনে ছাত্র আন্দোলনের সময় নিহত রনির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রনি যাস না, না আমি যাব, মারামারি হচ্ছে তো কি হচ্ছে, যদি আমি মরে যাই একজন আমার আল্লাহ নিবে, নালে বান্দা নিবে, শহীদ হয়ে যাব আমি আর ভাবতে পারি না আমার ছেলে সত্যি চলে যাবে, শহীদ হয়ে যাবে আমার ছেলে, আর আমার ছেলে আসে না। আমি রাত্রে ঘুমাই, আরেকজন আসে আমারে বলছে ছেলে আমার রনিরে গুলি লাগছে। 1 বছর হয়ে গিয়েছে, শহীদ রনির স্বীকৃতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। রনি বাংলাদেশে জন্মেছে, রনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে। এত কিছুর পরেও 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? এ সময় শহীদ রনির স্বীকৃতি ও তার পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবি করেন নেতাকর্মীরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। নিজের স্বার্থের জন্য নয়, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেটের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন সারা দেশের মানুষ। আর এই গণ অভ্যুত্থানের আন্দোলন থেকে পিছিয়ে ছিলেন না ইব্রাহিম খলিল নামের এক যুবক। গাজীপুরের শিববাড়ি এলাকায় 1 দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। তাতে কোনো আফসোস বা আক্ষেপ নেই তার। প্রত্যাশা আর স্বপ্ন একটাই, লাল সবুজের এই বাংলাদেশের মানুষ যেন ফিরে পায় তার সব নাগরিক অধিকার। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। কুমিল্লার মহেশখোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে ইব্রাহিম খলিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তিটি পরিবারের মুখে একমুঠো অন্ন তুলে দিতে গাজীপুরের শিববাড়িতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। যখন বের হই তখন তারা টিয়ার শেল আর গান ফায়ার করতে থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন দেশ উত্তাল, তখন 19 জুলাই শিববাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেন ইব্রাহিম। তারপর ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে একে একে হাতে, পায়ে ও পাঁজরে এবং কোমরে 60টি গুলিবিদ্ধ হন। এরপর লুটি পড়েন মাটিতে। পরে দেখেন তিনি পঙ্গু হাসপাতালে বেডে শুয়ে আছেন। আমার ট্যাক্সের টাকা দিয়ে গুলি কিনে, দেশের জন্য গুলি কিনছে, শত্রু এসে যাতে দেশকে আক্রমণ করতে না পারে, ওই গুলি দিয়ে আমাকে গুলি করা হয়েছে, আমার রক্ত বের করা হয়েছে। আন্দোলনের 11 মাস পেরিয়ে গেলেও এখনও পরিপূর্ণ সুস্থ হননি তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে আর্তনাদ করছেন ইব্রাহিম। স্ত্রী, সন্তান, পিতামাতা সহ 5 জনের সংসারে এখন শুধু হতাশা। তাই তো চোখের পানিও যেন ফুরিয়ে গেছে তার। আমি কাটতেছি আমার পরিস্থিতির জন্য। আমি এখন হসপিটালে আছি, হসপিটাল কর্তৃপক্ষ আমাকে খাবার দিচ্ছে, আমার ফ্যামিলি খাচ্ছে, আমার 1 বছরের একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎটা কি? এমন পঙ্গুত্ব যেন দুঃখ কষ্ট নেই তার। কষ্ট একটাই,
বাকিটা জীবন কিভাবে পার করবেন তিনি, কিভাবে ফিরবেন স্বাভাবিক জীবনে? ফ্যামিলিটা হলে চলবো কেমনে আমরা মিডল ক্লাস ফ্যামিলি, কারো কাছে হাত পাততেও জানি না, ভিক্ষা করতেও জানি না, হাত পাততেও জানি না। তার মতো অনেকেরই পরিস্থিতি একই রকম। যদিও পঙ্গু হাসপাতালে এখন মাত্র 11 জন ভর্তি রয়েছেন, তাদেরও যেন ক্ষোভ আর আক্ষেপের কমতি নেই। উপার্জন নাই, অন্য আমার ছেলে মেয়েকে আপনার কষ্টের দিনকাল যাইতেছে। আমরা আন্দোলন করতে গেছি এই কারণেই, কারণ বাক স্বাধীনতা, এই দেশটা নিরাপদ থাকবে। আমাদের যারা প্রতিনিধি তারা তো আমাদের ভাবার দরকার। আমরা 1 বছর ধরে হাসপাতালে বসেছি, আমাদের কারণ হাসপাতালে 1 বছর থাকা লাগবে। একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিজের এই বুকটা পেতে দিয়েছিলাম বুলেটের সামনে, না আমার ব্যক্তি স্বার্থের জন্য, না আমার পরিবারের স্বার্থের জন্য, একমাত্র দেশের স্বার্থের জন্য আমার বুকটা পেতে দিয়েছিলাম বুলেটের সামনে। ইব্রাহিম খলিলের মতো এরকম অসংখ্য জুলাই যোদ্ধা রয়েছেন যারা নিজের কথা চিন্তা না করে দেশ ও জাতির কথা মাথায় রেখে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন। কিন্তু তাদের প্রত্যাশা একটাই, তাদের যেমন সম্মান করা হবে, তেমনি আগামীতে এমন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে যে বাংলাদেশে কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। পঙ্গু হাসপাতাল থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। জুলাই সনদ ঘোষণা আর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন চান না শহীদ ও আহত পরিবারের স্বজনরা। তাদের শঙ্কা, বিচার নিশ্চিত ছাড়া নির্বাচন হলে হারিয়ে যেতে পারে তাদের ত্যাগের স্বীকৃতি। রাজধানীর বিএমএ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্মেলনে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে রাজধানীর বিএমএ মিলনায়তনে সম্মেলনের আয়োজন করে গণসংহতি আন্দোলন। মঞ্চে অস্থায়ী বেদি নির্মাণ করে জুলাই আন্দোলনকারীদের সম্মান জানানো হয়। গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক এই আলোচনায় বক্তব্য দেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তুলে ধরেন জুলাই আন্দোলন নিয়ে নানান স্বপ্ন ও শঙ্কার কথা। আহতরা ভালো নেই, আহতরা ভালো নেই। শহীদদের কবরস্থানগুলো আজ পর্যন্ত কয়জন গেছে তাদের কবরটা জিয়ারত করতে? আওয়ামী লীগের মতো কর্তৃত্ববাদী সরকারের পতন ও নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, আহত হয়েছে, প্রাণ দিয়েছেন, তাদেরকে স্মরণ, সম্মান ও স্বীকৃতির দাবি জানিয়ে শহীদ পরিবারদের সদস্য ও আহতরা বললেন, জুলাই সনদের আগে নির্বাচন তারা হতে দেবেন না। আমাদের রক্তে বসেছেন, ওখানে আপনারা পাইকারা শুরু করেছেন। আপনাদের জুলাই সনদ দিতে কষ্ট হয়। প্রত্যেকটা শহীদ হত্যার বিচার চাই, এটা আমাদের দাবি। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচন বলেন, সংস্কার বলেন, যা কিছু বলেন, এটাতে আমরা কোনো থেকে আমরা ছাই দিব না। আগামী দিনের রাজনৈতিক শক্তি জনগণের পক্ষে থাকবে কিনা তা নিশ্চিত করা না গেলে আন্দোলনের অর্জন ব্যাহত হবে জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রকে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। একজন আহত যাতে কোনোভাবে বিনা চিকিৎসায় না থাকে এবং প্রত্যেক আহত বিশেষভাবে যারা শারীরিকভাবে তাদের কর্মক্ষমতা কোনো না কোনোভাবে হারিয়েছেন, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। পুনর্বাসন নামক শব্দ আমরা চাই না। এ সময় 1 আগস্ট আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সমাবেশ করার ঘোষণাও দেন জুনায়েদ সাকি। 1 আগস্ট জুলাই গণসমাবেশ হবে শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। কারওয়ান বাজারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে শাহপরানকে গ্রেপ্তার করা হয়। আটককৃত শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। তার বিরুদ্ধে ভুক্তভোগীকে মারধর ও বিবস্ত্র ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ারও সে মূল হোতা। র্যাব 11 অধিনায়ক বলেন, তার কাছে ধর্ষণকাণ্ডের ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে
মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে। ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। কুমিল্লা মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি এলাকায় গণপিটুনিতে নিহত মা, ছেলে ও মেয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কড়াই গ্রামে মাদক ব্যবসায়ের অভিযোগ এনে কয়েকশো লোক বাড়িতে প্রবেশ করে মা, ছেলে ও মেয়েকে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয়। নিহতরা হলেন কড়াইবাড়ি গ্রামের রোকসানা বেগম রুবি, রুবির মেয়ে তাসপিয়া আক্তার হ্যাপি ওরফে জোনাকি ও রুবির ছেলে মোহাম্মদ রাসেল মিয়া। গুরুতর আহত রুমা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বৃহস্পতিবার গণপিটুনিতে 3 জন নিহতের ঘটনায় পুরুষ শূন্য হয়ে পড়েছে কড়াইবাড়ি গ্রাম। এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। জনৈক রুবি, জোনাকি এবং রাসেল নামে 3 জনকে গণপিটুনিতে স্থানীয় জনসাধারণ হত্যা করে। এই ঘটনায় লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ পর্যায়ে প্রবাস সংবাদ। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজধানী দোহার আমানুল্লাহ হোটেলে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। আকাশ মিডিয়া ভবনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আরিফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন EM আকাশ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে কাতারে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কমিউনিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা জাকির হোসেন বাবু, হাসান আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি বাহাবুদ চৌধুরী ও সাগর ইসমাইল। অনুষ্ঠানে কাতার প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ উপস্থিতি ও ভালোবাসা ছিল লক্ষণীয়, যা বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি প্রবাসীদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিচ্ছবি। প্রবাসে বাংলাদেশিদের যখন নাকি এই দুঃসহ একটি জীবনে তাদের খুব একটা সাহায্য সহযোগিতা করার মতো লোকও থাকে না, প্রতিষ্ঠানও থাকে না। মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনায় হাজারো কোম্পানি রয়েছে যারা অভিবাসী শ্রমিক কর্মচারী নিয়োগ প্রদান করে থাকেন। এসব কোম্পানিতে সহস্রাধিক কর্মী কাজ করে থাকেন। এসব কর্মী পরিচালনা করতে প্রয়োজনীয় লোকবল সহ মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়াতে এই প্রথম এক বাংলাদেশি উদ্যোক্তা তৈরি করেছেন সময়োপযোগী অভিবাসী কর্মী ব্যবস্থাপনা ও পরিচালনার ডিজিটাল সফটওয়্যার। মূলত এটি আপডেট অ্যাকাউন্টিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট টুলস, মানব সম্পদ ব্যবস্থাপনায় যুগোপযোগী। এই সফটওয়্যারটি বাজারে এনেছে JBD ERP সলিউশন। এটি বাংলা, ইংরেজি ও মালয় ভাষায় অপারেটিং করা যায়। এ বিষয়ে JBD ERP সলিউশন এর স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মানব সম্পদ ব্যবস্থাপনায় সফটওয়্যারটি হবে আদর্শ মাধ্যম। আমাদের সফটওয়্যারের সহজ হচ্ছে, আপনার যতগুলো প্রতিষ্ঠান থাকুক না কেন, একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি হিসাবগুলো করতে পারবেন। প্রফিট এবং লস, আপনার কতজন ওয়ার্কার কাজ করে, তার বেতন কত, সে কোন টাইমে ডিউটিতে আসছে, সবগুলো আমরা অ্যাপসের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ দিয়ে দেবো। এক কথা চলে, এক চাপেই আপনি আপনার সব নিয়ন্ত্রণ নিতে পারবেন। যাদের সফটওয়্যার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অতি সহজে যে যেরকমভাবে চান সেই রকমভাবে আপনি এই সফটওয়্যারের মধ্যে কঠিন জিনিস সহজেই পেয়ে যাবেন।